ন্যায্যতা প্রতিবাদ এবং আঘাত করলে পাল্টা আঘাতের মধ্য দিয়ে নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তাটা আমাদেরকে প্রশস্তিত করতে হবে। এই লড়াই অনিবার্য, এই লড়াই চলতেই থাকবে এবং এই লড়াইয়ে গণতন্ত্র এবং নিরাপদ বাংলাদেশের সংগ্রামী বিজয়ী হবে। তুরাগ হত্যাকাণ্ড এবং ফরিদপুরের মধুখালীতে ডিবি হেফাজতে হত্যাকাণ্ড প্রমাণ করে বাংলাদেশ সম্পূর্ণতই একটা ফ্যাসিবাদী মাফিয়া রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশ যেন একটা ক্রিমিনাল গ্যাং স্টেট। তুরাগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা মিছিলের আয়োজন করে। সেই মিছিলকে প্রথমে ধাওয়া দেওয়া হয়। পুলিশ সাদা পোশাকে এবং ইউনিফর্ম পরিহিত। এর বাইরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। জীবন বাঁচাতে তারা ট্রলার নিয়ে আশুলিয়া ঘাটের দিকে যায় এবং এই মধ্যবর্তী সময়ে তারা প্রত্যেক মুহূর্ত জীবন নিয়ে আকুতি জানায়। বেঁচে থাকার জন্য, ঘাটে নামার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা আশুলিয়া বিএনপির এবং পুলিশের সঙ্গে সার্বিক যোগাযোগ করে এই হত্যাকাণ্ডের পুরো প্রেক্ষাপট তারা তৈরি করে। আশুলিয়া ঘাটে যখন ট্রলারটি পৌঁছায়, সেখানে একতরফাভাবে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা আক্রমণ পরিচালনা করে। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতেই আজকে 3টি লাশ, আরিফুল, সুমন এবং বিপ্লবের লাশ পাওয়া যায়। আর অনেকজন নিখোঁজ রয়েছে, সেখান থেকেই গ্রেপ্তার করা হয় আরো 7 জনকে। এই ঘটনাটি শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি যে ঘটবেই, এটি যে একটি অব্যাহত কাঠামোগত হত্যাকাণ্ডের বহিঃপ্রকাশ। এটি যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি পরিকল্পনায়, তাদের স্ক্রিপ্টের বাস্তবায়নের মাধ্যমে এটি ঘটেছে, তার জাজল্যমান প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, যারা এখান থেকে বেঁচে আছেন তাদের বক্তব্য, গণমাধ্যমে উঠে আসা তাদের বক্তব্য, সবকিছুতেই সেটি প্রমাণিত হয়েছে। এবং হত্যাকাণ্ডের পরে পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। শুধুমাত্র তাই নয়, তাদের পরিবার কতটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, কতটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে আছে। ফোন থেকে মেমোরি ডিলিট করে দিতে হয় বাবা মাকে। ঘরের মধ্যে ফটো ফ্রেমে থাকা সন্তানের ছবিগুলো সরিয়ে ফেলতে হয়। এবং যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজকে তাদের পরিবারের সদস্যবৃন্দ, তাদের সংগঠনের সহযোদ্ধাদের উপরই আবার নতুন করে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালানো হয়। যারা হত্যাকাণ্ডের শিকার হতে পারত, তাদের অনেককে আবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমরা যদি ফরিদপুরের মধুখালীর দিকে তাকাই, ইশতিয়াক আহমেদ প্রান্ত ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী, পিতার অনুপস্থিতিতে পরিবারের একমাত্র আশ্রয়। লেখাপড়ার পাশাপাশি পরিবারকে সহযোগিতা করার জন্য চিনিকলে পার্ট টাইম চাকরি করত, জমি জরিপের কাজ করত কখনো কখনো। তাকে কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে এসে নির্যাতন চালানো হয়। তাকে যখন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়, সঙ্গে সঙ্গেই তার উপর পাশবিক নির্যাতন পরিচালনা করা হয়। পরবর্তীতে এখানে সেখানে টাকা দাবি এবং দমন পীড়নের এক পর্যায়ে টানা নির্যাতনের প্রেক্ষিতে মৃত্যুবরণ করে ইশতিয়াক আহমেদ প্রান্ত। এবং এই ঘটনাটি শুধু আরেকটি ঘটনা নয়, বাংলাদেশে অব্যাহতভাবে বিনা অভিযোগে, বিনা পরোয়ানায় এভাবেই এই হত্যাকাণ্ডগুলো অব্যাহতভাবে ঘটে চলেছে। আজকে আমরা বাংলাদেশের পরিসংখ্যানগত বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে শুধুমাত্র এই একটি ডিবি হেফাজতে হত্যাকাণ্ড নয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই গত কয়েক মাসে 31টি প্রাণ ঝরে গেছে। এবং তারা সবাই রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সমর্থক, শুভানুধ্যায়ী। কারাগারে হেফাজতে থাকা অবস্থায় আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী বিগত 17 মাসে 211 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা কারাগার অভ্যন্তরে দমনপীড়নের শিকার হয়েছে, তাদের নানা ধরনের নিপীড়ন পরিচালনা করা হয়েছে। এবং সর্বমোট মৃত্যুর ঘটনা যদি দেখি, তাহলে তো যে কেউ অবাক হয়ে যাবে। সর্বমোট প্রায় 5 শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে কারাগারের ভেতরে বিগত প্রায় 2 বছরে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় 100র কাছাকাছি। রিপোর্টেডই রয়েছে 31টি। বাংলাদেশ মবের দেশ হিসেবে পরিচিত হয়েছে।
মবতান্ত্রিক বাংলাদেশ, মব রিপাবলিক। কতগুলো মবের ঘটনা ঘটেছে, কিভাবে মবের মাধ্যমে জীবন প্রদীপ ছিনিয়ে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে, চাকরি বাতিল করা হয়েছে, ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটানো হয়েছে, সহিংসতা পরিচালনা করা হয়েছে। শুধু তাই নয়, জীবন ঝরে গেছে 460টির অধিক এই মবের মাধ্যমে। এই মবগুলো প্রত্যেকটি সুপরিকল্পিত, সরকার এবং নির্যাতনের প্রাইভেটাইজেশন ঘটিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে লেলিয়ে দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডগুলো ঘটানোর জন্য, এবং মবকে সেলিব্রেট করা হচ্ছে। আজকে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদ দখল করা, তার সামনেই সন্ত্রাস উদযাপন করা হয়, আগুন সন্ত্রাসের স্বীকারোক্তি দেওয়া হয়। যারা পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, তারাই আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সম্মাননা পায়। এবং এটি যে হবে এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ যিনি মাফিয়া প্রধান তিনি আজকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন। যিনি ক্রিমিনাল গ্যাং এর প্রধান তিনি আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে নানাবিধ হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগের প্রথম 100 দিনে ছিল 40 থেকে 60টির মতো। আজকে বিএনপি সরকারের প্রথম 100 দিনের দিকে যদি তাকাই, তাহলে সেটি 600 ছাড়িয়েছে। শুধুমাত্র রিপোর্টেডই 600টির অধিক হত্যাকাণ্ড ঘটেছে, এবং এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড রাজনৈতিক। শুধুমাত্র সর্বশেষ জুন মাসে নদীতে, গলিতে, ফসলি জমিতে, রেল লাইনে 65টির অধিক লাশ পাওয়া গেছে। সবচেয়ে রক্ত ঠান্ডা করে দেওয়া পরিসংখ্যান হচ্ছে বাংলাদেশের নদীগুলো। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজকে লাশের ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। বিগত 17 মাসে 749টি লাশ পাওয়া গেছে এই নদীগুলোতে। এবং এই যে সন্ত্রাসী রাষ্ট্র ব্যবস্থা, এই সন্ত্রাসী রাষ্ট্র ব্যবস্থা এই প্রতিযোগিতামূলক গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি এবং সন্ত্রাসের ভাষার মধ্য দিয়ে ক্ষমতাকে নিরাপদ করার একমাত্র লক্ষ্য, এটির কারণে এই কাঠামোগত হত্যাকাণ্ডগুলো ঘটেই চলেছে। এবং যতক্ষণ না এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী নিপীড়নমূলক শাসন ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে না ফেলা যায়, ততক্ষণ পর্যন্ত কত মায়ের কোল যে খালি হবে, কত বোন যে তার ভাইকে হারাবে, শুধুমাত্র কথা বলার অধিকার জন্য, শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, শুধুমাত্র মাথা উঁচু করে নিজের ন্যায্যতার পক্ষে থাকার জন্য কতজনকে জীবন দিতে হবে। আজকে বাংলাদেশে যে ব্যবস্থা চলছে, বাংলাদেশ আজকে খুনিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নিরাপত্তা আজকে দুষ্প্রাপ্য সামগ্রী। রাজনীতিকে মোকাবেলা করা হচ্ছে সন্ত্রাস দমন আইন দিয়ে। সরকার নিজেই যখন সবচেয়ে বড় সন্ত্রাসী, তখন রাষ্ট্রের কর্তৃত্ব জনগণকে নিজের করায়ত্তে নিতে হবে। অব্যাহত লড়াই, সংগঠিত রাজনৈতিক শক্তি, ন্যায্যতা, প্রতিবাদ এবং আঘাত করলে পাল্টা আঘাতের মধ্য দিয়ে নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তাটা আমাদেরকে প্রশস্তিত করতে হবে। আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, আসুন আমাদের রাজনৈতিক মতের পার্থক্য থাকুক, দলের পার্থক্য থাকুক, আমরা গণতন্ত্রের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকি। আজকে নিরাপদ বাংলাদেশের জন্য এই সন্ত্রাসী রাষ্ট্র ব্যবস্থাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দুয়ারটি উন্মুক্ত করি। এই লড়াই অনিবার্য, এই লড়াই চলতেই থাকবে, এবং এই লড়াইয়ে গণতন্ত্র এবং নিরাপদ বাংলাদেশের সংগ্রামী বিজয়ী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।